হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে এসেছি তোমাদের জন্য কিছু কথা নিয়ে। কি করব বলো? গরমকালে কিছু কথা ছাড়া তো আর উপায় নেই। কত তুমি ব্লগ দেখাবে গরমকালে? বাইরে যাওয়াও তো মুশকিল হয়ে যাচ্ছে। আজ আমি তোমাদের নিজের সাথে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা শেয়ার করব। হ্যাঁ? আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর সেটা কিন্তু অবশ্যই ভগবানকে কেন্দ্র করে। আর যদি তোমরা ভগবানকে কেন্দ্র করে কোনো কিছু শুনতে না চাও তো তাহলে আমার ব্লগটা এখানেই বন্ধ করে দিতে পারো। আর যদি শুনতে চাও অবশ্যই শোনো, খুব ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবে। তো তোমাদের আমি বলে দিই, আমার গুরুমা হচ্ছে মা কালী। আমি কলকাতার বাঙালি। তো কলকাতার বাঙালিরা মা কালী ছাড়া এগোয় না। এখানে কথায় আছে, আমাদের এইখানে যতই গরিব হোক, ম্যাক্সিমাম মানে বলতে পারো 90% লোকেদের নিজস্ব বাড়ি আছে। এটা বলা হয় মায়ের কৃপাতে। মানে মায়ের কৃপাতে এখানে হয়তো বিশাল বড়লোক না হলেও এখানে খাওয়া পড়া আর থাকার কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু খুব সুখেই মানুষ থাকতে পারে। আর এখানে অনেক সস্তাতেও জিনিস পাওয়া যায়। এটা কিন্তু কলকাতার একটা স্পেশালিটি। হ্যাঁ, আর এইখানে বলা হয় কলকাতাতে রক্ষা করছে শুধুমাত্র মা কালী। জানো, দক্ষিণেশ্বরে মা স্বয়ং থাকতেন। ভগবান রামকৃষ্ণদেব স্বয়ং নিজের হাতে মাকে খাওয়াতেন। একসময় মা এইখানে অনাচার আর সহ্য না করতে পেরে অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। তার মানে এখানে মানে মা কী করে বোঝাই, এখানে যেমন মেয়েদের উপর বলাৎকার হয়, তারপরে ছেলের বউদের উপর যে অত্যাচারগুলো হয়, নানান প্রকারের যে অত্যাচারগুলো হয়, মারপিট, তারপরে পুড়িয়ে মারা, নানান প্রকারের যে সমস্ত, শুধু মেয়েদের পরে না, ছেলেদের, পুরুষ সমাজের পরেও অনেক কিছু কিন্তু অত্যাচার হয়। ঠিক আছে? তো এই সমস্ত অনাচার যবে থেকে শুরু হয়েছে তখনই মা দক্ষিণেশ্বর থেকে চলে গেছেন। আর যাওয়ার সময় রামকৃষ্ণদেব তার সাথে গেছিলেন। রামকৃষ্ণদেব দেখছেন মা, তোমরা দক্ষিণেশ্বরে গেলেই দেখতে পাবে দক্ষিণেশ্বরের সাথেই কিন্তু গঙ্গা, দক্ষিণেশ্বরের ওখানেই কিন্তু গঙ্গা নদী আছে। হ্যাঁ, সিঁড়ি করাই আছে। হ্যাঁ, তো মা চলে যাচ্ছে। তখন রামকৃষ্ণদেব মাকে হাত দিয়ে ডেকেছিলেন। মাকে বলেছিলেন যে, মা তুমি চলে যাচ্ছ কিসের জন্য? তুমি যদি চলে যাও আমি এখানে একা থেকে কি করব? আমিও এখানে থাকবো না, আমিও তোমার সাথে যাব। আর মায়ের ছেলে ছিল রামকৃষ্ণদেব। মা রাজি হয়ে যায়। মা রামকৃষ্ণদেবকে নিয়ে যেতে শুরু করে। সঙ্গে সঙ্গে মাতা শারদা আসে। মাতা শারদা হলো রামকৃষ্ণদেবের বউ। রামকৃষ্ণদেবকে দেখছে মায়ের সাথে রামকৃষ্ণদেব চলে যাচ্ছে। তখন মাতা শারদা বলছে, মা তুমি আমার বরকে নিয়ে যাচ্ছ, তোমার কি আমার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নেই? আমি কি তোমার সেবা করিনি মা? তুমি কি আমাকে নেবে না? মা আর কী করে, মা রামকৃষ্ণদেব এবং রামকৃষ্ণদেবের স্ত্রী মা শারদাকেও নিয়ে চলে গেছিল এই দক্ষিণেশ্বরের ঘাট থেকে। যাই হোক, তবুও একটা কথাই আছে, কলকাতা আজকের ডেটেও মা কলকাতাকে রক্ষা করে চলেছে এবং মায়ের কৃপাতেই কলকাতার লোকেদের অন্ন জোটে দুবেলা। এটা কিন্তু সত্যি কথা। এবং মায়ের কৃপাতেই কিন্তু কলকাতার বেশিরভাগ মানে 90% লোকের মাথায় ছাদ আছে। হয়তো সেই ছাদটা হয়তো ছোট হতে পারে, দোতলা বাড়ি, তিনতলা বাড়ি না হতে পারে, কিন্তু মাথার ছাদ কিন্তু খুব ইম্পর্টেন্ট রাখে। যারা ভাড়া থাকে বা যাদের বাড়ি হয়নি তারা জানে একটা মাথার ছাদের ইম্পর্টেন্ট। যাদের বাড়ি আছে না তারা এই জিনিসটা বুঝবে না, যাদের বাড়ি নেই তারাই বুঝবে। যাই হোক, এটা তো আলাদা ব্যাপার। এবার মাকে নিয়ে যেটা বলার আর কি, মাকে আমার হচ্ছে আমি ছোটোবেলা থেকেই মায়ের পুজো করি। তখন 7 বছর বয়স আমার। হ্যাঁ, মাসির বাড়িতে গেছিলাম। তো মাসির বাড়ি থেকে আমাকে মাসির যে মানে আমি জেঠু বলতাম, আমার মেসোর যে বড় দাদা, সে আমাকে একটা ছোট্ট মা কালীর মূর্তি দিয়েছিল, এইটুকু
চীনামাটির বলে না, সেমনি দিয়েছিল। তো আমি কেমনি করে কোলে করে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। তারপর থেকে আমার মায়ের সাথে একটা গভীর সম্পর্ক। তারপর আমার অ্যাক্সিডেন্টও হয়। আজ এই যে প্রাণটা বেঁচে আছে, এই যে প্রাণী তোমাদের সাথে আমি কথা বলছি না, সেটাও তারই দেওয়া। আমার একবার অ্যাক্সিডেন্টও হয়েছিল এবং আমার মেজো জেঠু মায়ের কাছে মানত করেছিল, মানে ডক্টর বলেই দিয়েছিল এ বাঁচবে না। কিন্তু মায়ের কাছে আমার মেজো জেঠু মানত করেছিল, আর আমি মানে মৃত অবস্থায় হয়েও আমি বেঁচে উঠেছি। আজ যে আমার বাড়ি ঘরদোর যা কিছুই আছে সব মায়ের কৃপা। যাই হোক, মা হচ্ছে আমার গুরু মা। আমি তাকে গুরু মাতা হিসেবে ধারণ করেছি। মানে মা কালী আমার গুরু মা। আমি জাপও করি তার নাম। এটা হলো মায়ের বিষয়ে বলা। এইবার মায়ের সাথে এক্সপিরিয়েন্স কী তোমাদের আমি বলতে চাই। জানি না তোমরা কত দূর কী মানতে পারো বা মানো। আমি কিন্তু মায়ের সাথে কথা বলি, রীতিমতো ঝগড়া করি, মাথা গরম হলে উল্টোপাল্টা কথা শোনায়। যেমন তুমি যেমন তুমি তাকে শ্রদ্ধা করবে, তোমার শ্রদ্ধা অনুযায়ী সে কিন্তু তোমার কথার উত্তরও দেয়। তোমাদের আমি কি বলবো, আমার মা কিন্তু হয়তো আমাকে মুখের উপর বলে না, এই তুই ওখানে যাবি না বা এখানে যাবি না, মানে মা বলতে আমি মা কালীর কথা বলছি, হ্যাঁ ঠিক আছে। তো সেমনি বলে না, কিন্তু মুখের এক্সপ্রেশন বা এমন কিছু একটা দেখায় যার দ্বারা তুমি বুঝতে পারবে কিছু একটা প্রবলেম হচ্ছে। তোমাদের বললে হয়তো অবাক হয়ে যাবে, আমি আমার মাকে না এমনি করে খাইয়েও দিই, এরকম মুখের মধ্যে দিয়েও খাও, হ্যাঁ এমনি করে তো কিশমিশটা তখন আমি খাইয়ে দিচ্ছি। তখন আমি ওই বাড়ি, আমার আমার বেহালাতেও একটা বাড়ি আছে, তো ওখানেও আমার একটা মা আছে, আর এই সোদপুরেও বাড়ি আছে, এখানেও আমার একটা মা আছে, ঠিক আছে। মায়ের পুজো ছাড়া আমার তো চলবে না। তো এবার আমি পুজো দিচ্ছি, হ্যাঁ। তো সত্যিকারের একটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করছি, কি বলবো তোমাদের। আমি না তখন পুজো দিচ্ছি, আমার শ্বশুরমশাইয়ের শরীর খারাপ। এবার শরীর নর্মাল যেরকম বয়সকালে খারাপ হয় সেরকমই, কিছু একটা বিরাট কিছু সেরকম ছিল না, তাহলে তো ফোন করে জানাতোই তখন। তো হঠাৎ দেখছি আমি মাকে না কিশমিশ দিয়েছি খেতে, হ্যাঁ। দেখে মনে হলো মা না খেলো না। তো আমি আমার মুখের মধ্যে ঠুসে দিচ্ছি, ও মা খাও না, খাচ্ছ না কেন, খাচ্ছ না কেন, খাও না খাও। খাচ্ছে আর না, ঠিক আছে। খাচ্ছে বলতে আমরা যেমনি চিবিয়ে খাই এমনি করে অমনি খাই না, কিন্তু একটা না মুখের সামনে ধরে দিলে না তোমার একটা স্যাটিসফ্যাকশান হবে যে মা খেয়েছে। মানে কেন, কী করে বোঝাই তোমাদের, মানে তুমি মন থেকে ফিল করবে যে না আমার মা খেয়েছে, একটু জিভ হলেও লাগিয়েছে, হ্যাঁ এইরকম জিনিসটা বোঝা যায়। আর যদি মুখটা করে বন্ধ করে রাখে, তার মধ্যে যদি তুমি ঠুসেও দাও, তুমি বুঝতে পারবে যে মা খায়নি। সেটা তোমার সাথে মায়ের সম্পর্ক, সেটা তোমাকে কিভাবে তুমি মায়ের সাথে কথা বলবে, গল্প করবে, যা দুঃখ হবে তাকে জানাবে, খুশি হবে তাকে জানাবে, যা কিছু জানাবে, সেটা তোমার সাথে সেই সম্পর্কটা তোমাকে গড়তে হবে মায়ের সাথে। প্রত্যেকেই ভাবে তো মূর্তি, এ তো কোনো কথা বলেনি, এর সাথে পাগলের মতন কী কথা বলো। যদি পাগলের মতন কথা বলারই হয়, তাহলে ভগবানকে কেন মানো, কেন তার তোমার মনের দুঃখটা বলো। যখন তুমি তাকে মনের দুঃখের কথা বলতে পারো, তা খুশি হলে সব কিছু তো তার সাথে ভাগ করে নিতে পারো। তুমি তোমার নিজের মাকে যখন সব কথা বলতে পারো, সেও তো মা। এই আত্মাটা কিন্তু ওই পরমাত্মারই দেওয়া, সেই জিনিসটা অনেকে বোঝে না। যাই হোক, মায়ের সাথে আমার সেই সম্পর্কটা আছে, তোমাদের সেটাই আমি বলতে চাই। তো এইবার কি হয়েছে, আমি না এবার খাওয়াচ্ছি মাকে কিশমিশটা, আমার মনে হলো মা খেলো না, জানো তো। তো আমি না মাকে এরকম করে খাওয়াচ্ছি, আমি আবার বলছি খাচ্ছ না কেন, কী হয়েছে, খাও না। জোর করে আমি মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, হ্যাঁ। মানে মায়ের সাথে সম্পর্কটাই এরকম, ঠিক আছে আমার। তো তাও মনে হলো খেলো না, কী করব, উপায় আর কি আছে। তো বাসনপত্র তুলে জায়গাটা মুছে, আমরা যেমন খেয়ে এঁঠোটা মুছি, আমি আবার ঠাকুরকে খাবার উঠিয়ে দেওয়ার পরে ঠাকুরের এঁঠো জায়গাটা আমি মুছে দিই। যেমন আমরা করি ঠিক তেমন মাকেও করি আমি, আমার দ্বারা যতটা সম্ভব হয় করে দিছি। করে টোরে নিচে এসছি রান্নাঘরে তখন, হ্যাঁ। আর তার আগে বলা, তখন না দেখি মায়ের মুখে না, মানে এক তো খেতে চাইছে না, আর মায়ের মুখে না একটা তেজ রয়েছে। অন্যান্য সময় কিন্তু ওরকম তেজ না, মানে মনে হচ্ছে যে না মায়ের মুখ থেকে না লাইট ফ্লো করছে, ঠিক আছে। ছোট্ট, খুব যে বড় আমার মা তা নয়, এরকম সাইজে মায়ের মুখের থেকে না একটা লাইট ফ্লো করছে। মনে হচ্ছে আমি আবার বলছি বাবা
এর আগে তো এরকম কখনো মায়ের মুখে দেখিনি। মায়ের মুখে এত তেজ কোথা থেকে আসলো? মায়ের মুখে এত লাইট কোথা থেকে আসলো? কী হলো? কী হয়েছে? তারপর ভাবছি গরমকাল ছিল তো, আমি ভাবছি গরমকাল তো সূর্যের আলোতে হয়তো রিফ্লেক্ট করছে, ঠিক আছে? যাই হোক, মাকে তো ঝগড়া-টগড়া করে, "খেলে না কেন? কী হয়েছে? তোমার এত এই ওই ওই" বলে টলে জায়গা-টায়গা মুছে টুছে আমি আবার নিচে নেমে এসেছি। তার কিছুক্ষণ পর আমাকে ফোন করে জানানো হলো আমার শ্বশুরমশাই মারা গেছেন। হ্যাঁ, এবার সেই কারণের জন্যই হয়তো মা আমার হাতে খাচ্ছিল না, বা আমার বাড়িতে একটা বাজে দুর্ঘটনা ঘটেছে, সেই সময় কি আমার মা খাবে? জিনিসটা বোঝো। তো মায়ের সাথে এমন একটা সম্পর্ক প্রত্যেকে কিন্তু গড়তে পারে না। কখনো গড়ে দেখো, কখনো আমার কথা শুনে, কখনো তার সাথে গল্প করে দেখো। এবার দেখো, একদিন তুমি কথা বললে, একদিনেই তোমাকে ভগবান একেবারে মনের বন্ধু বানিয়ে নিলে, তা কিন্তু হয় না। একটা গাছকে পুঁতলেও দেখবে, একটা গাছ পুঁতলেও চট করে কিন্তু গাছটা তোমার হাতে লাগতে চায় না। দিনের পর দিন কতগুলো গাছও নষ্ট হয়ে যায়। তারপরে আস্তে আস্তে তুমি গাছের সাথে বন্ধুত্ব যখন গড়ে নেবে, তখন তুমি যদি কোনোরকমভাবে এমনি দুচ্ছাইভাবেও গাছটাকে লাগাও, তাও কিন্তু দেখবে ও বেশ ভালো করে মানে লেগে যাবে, ফুল দেবে, ফল দেবে। কিন্তু প্রথম অবস্থায় কিন্তু হয় না। ঠিক তেমন ভগবানের সাথেও, মানে প্রথম অবস্থাতেই তোমাকে তোমাকে তার মনে ঘর করতে হবে যে তুমি এমন একজন হচ্ছ, তার সেবা করো, তাকে তুমি ভালোবাসো। সেই জিনিসগুলো না ফিল করাতে হবে ভগবানকে, যে তুমি তাকে ভালোবাসো। তার তুমি যখন তাকে ফিল করাবে তুমি তাকে ভালোবাসো, সে তো মা, তোমাকে না ভালোবেসে পারে? আর তুমি বিশ্বাস করবে না, আমার বাড়িতে আমার হাজব্যান্ডের সাথে প্রায়শই ঝগড়া বাঁধে। প্রত্যেকেরই বাঁধে, ঠিক আছে? আমারও বেঁধে যায় একটু নোংরা-টোংরা নিয়ে, ঠিক আছে? আমি একটু পিট করি। হ্যাঁ, আছে কয়েকজন সুজিবাই ক্যাটাগরির। আমিও ওইরকমই হচ্ছি, ঠিক আছে? স্বীকার করি সেটা। আর ছেলেরা না ওইরকম হতে পারে না। ছেলেরা কখনো মেয়ে মানুষ হতে পারবে না, আর মেয়েরা কখনো ছেলে হতে পারবে না। ঠিক আছে? যাই হোক, এবার ধরো কোনোটায় নোংরা-টোংরা করে দিল, হ্যাঁ? যেমন পাউডার লাগাতে যায়, আমি ড্রেসিং টেবিলটা পুছে রাখি, তো পাউডার লাগাবে নিজের গায়ে, আর ড্রেসিং টেবিলকেও কিছুটা পাউডার লাগিয়ে দেবে, আবার নিজের গায়েও কিছুটা পাউডার লাগাবে। এরকম আর কি আমার বর, ঠিক আছে? তো তাই নিয়ে ঝগড়া করি। এবার ওই একটা পাউডার নিয়ে ঝগড়ায় বিশাল একটা এমন হয়ে গেল যে কিনা কি হয়ে গেছে। আদৌ কিন্তু তা না, একটা ছোট্ট পাউডার নিয়ে ঝগড়া, ঠিক আছে? ওই যে নোংরা করেছে ড্রেসিং টেবিল আমার পুছতে হবে, আমিও 10 কথা শুনেছি। ও বলছে, "হ্যাঁ, আমিও তো অফিস যাব। আমার কাছে অত সময় নেই যে আমি এমনি করে মেয়েদের মতো একটু করে লাগাবো। আমার কাছে সময় থাকে না, আমি তাড়াতাড়ি লাগিয়ে তাইতে গিয়ে পড়ে যাই।" এই আর কি, যেরকম হয় আর কি। তো ওই একটা পাউডার নিয়ে একটা এত বড় ঝগড়া হয়ে যায় আমাদের মধ্যে। তো তা এবার বরের সাথে বিশাল ঝগড়া বেঁধে গেল। তারপরে আমি আমি বর আর আমি মিলে ঠিক করলাম কেউ কারোর সাথে কথা বলবো না, ঠিক আছে? তো এই নিয়ে কথা বলা হয় না। তারপরে কিছুদিন পরে, মানে একদিন, হ্যাঁ, কিছুদিন বলতে বলাটা ভুল, 2-3 দিন অমনি হয় না। তো ধরো একদিন কোনো কথাই বললাম না। দ্বিতীয় দিনও ও কোনো কথা বলল না, হ্যাঁ? তখন আমি গিয়ে ঠাকুরকে গিয়ে বলি, "ওমা, ও তো আমার সাথে কথা বলে না, তুমি সব কিছু ঠিক করে দাও না।" তুমি বিশ্বাস করবে না, আমি তোমাদের মানে সেটা, মানে এই জিনিস, কয়েকটা জিনিস থেকে প্রুভ করে দেখানো যায় না, ঠিক আছে? সেরকম আর কি। বিশ্বাস করবে না, ঠিক যেমন আগের সম্পর্ক ছিল সেরকমই হয়ে যায়। মানে এমন, মানে তখন যে জাস্ট স্টার্টিং কথা বলার, যে হ্যাঁ ঠিক আছে, তোমার জন্য আমি একটু চা করে নিয়ে আসছি। মানে রাগ ভাঙলে সবে এরকমভাবেই কথা হয়। তখন আবার আগের মতন পিরিতটা কিন্তু আসে না, ঠিক আছে? কিন্তু আমাদের মধ্যে কিন্তু সেই জিনিসটা নেই। সেকেন্ডের মধ্যে জাস্ট মাকে বলতে হয় যে, "মা, সব কিছু ঠিক করে দাও। আমি চাই না এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট। এই হয়েছিল, এই ঝামেলা ঝঞ্ঝাট আমার ভাল লাগছে না। সব কিছু ঠিক করে দাও।" আর সত্যি সেকেন্ডের মধ্যে, মানে খালি মুখ থেকে বলা বাকি, হ্যাঁ? আর সব কিছু ঠিকও হয়ে যায়, জানো তো? হয় ও ফোন করে, বা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যাতে দুজনের সাথে কথা বলতেই হবে। জানো তো? এই জিনিসগুলো ফিল করা যায়। তো জানি না তোমাদের সাথে কি হয়? কখনো চেষ্টা করে দেখো, ভগবানের মতন মন হয়তো এ জগতে, সেই জন্যই হয়তো ভগবানের স্থান ভগবানের কাছেই। মানুষ কখনো ভগবান হতে পারবে না গো। আমরা খুব স্বার্থপর। আমরা স্বার্থ বুঝে মানুষের একে অপরকে সাহায্য করি, বা একে অপরের কথা শুনি, বা বা ভালোবাসি। কিন্তু ভগবান জানো, নিঃস্বার্থ। কদিন ধরে না, তোমাদের আর কি বলবো, কদিন ধরে না আমি জাপ করতে পারছি না, একটু প্রবলেম চলছে। এবার
মানে যেভাবে হোক মা খালি দর্শন দিচ্ছে, মানে মোবাইলেও দেখছি খালি মা আসছে 50 বার। ঠিক আছে, আমি বুঝতে পারছি জিনিসগুলো। যাই হোক, তোমার সাথে যদি সেই সম্পর্কটা থাকে না, তুমি সেই জিনিসটা ফিল করতে পারবে। আর এই অনুভূতি যে কতটা শান্তি দেয় মনে, তুমি কখনো ভাবতে পারবে না। আর ভগবানের ব্লেসিং যদি তোমার মাথার উপরে থাকে না, দুনিয়াতে কারোর দরকার পড়বে না তোমার। আমি সত্যি বলছি, যখন তোমার যা দরকার হবে, যা কিছুর দরকার হবে, সব কিছু তুমি পেয়ে যাবে। তো ভগবানের সাথে বন্ধুত্ব করো, মানুষ তো স্বার্থপর। তো এইটুকু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে দেওয়া, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবার আসবো তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে। তো টাটা।